আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় হচ্ছে দি অ্যাকাউন্টিং প্রসেস। এই অধ্যায়ের যে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক সেটা হচ্ছে হিসাব সমীকরণের ওপর লেনদেনের প্রভাব। এখান থেকে পরীক্ষায় অলওয়েজ প্রশ্ন থাকে, কোনো বোর্ড কোয়েশ্চেন হবে না এই টপিকটা ছাড়া। সুতরাং এই মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকটা আজকে আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করব। এখন হিসাব সমীকরণের ওপর লেনদেনের প্রভাব, এটা তো বাংলায় বললাম, কিন্তু আপনাদের তো আর বাংলায় থাকবে না, আপনাদের থাকবে ইংরেজিতে। এই যে বাংলা, এটার ইংরেজিটা কি? ইংরেজিটা হচ্ছে শো দ্য ইফেক্ট। ইফেক্ট মানে কি? প্রভাব। শো দ্য ইফেক্ট, প্রভাব দেখাও, অফ ট্রানজ্যাকশন, লেনদেনের। শো দ্য ইফেক্ট অফ ট্রানজ্যাকশন, লেনদেনের প্রভাব দেখাও, অন অ্যাকাউন্টিং ইকুয়েশন, হিসাব সমীকরণের ওপর। এই যে এইরকম একটা প্রশ্ন থাকবে, হিসাব সমীকরণের ওপর লেনদেনের প্রভাব দেখাও। যখনই এরকম একটা প্রশ্ন থাকবে, আপনাকে একটা ছক করতে হবে এবং এই ছকের মাধ্যমে পুরো অঙ্কটা করতে হবে। অনেকের কাছে এই ছকটা অনেক কনফিউজিং মনে হয়। আজকে পুরো কনফিউশন ইনশাল্লাহ দূর করে দিব। প্রথমত, হিসাব সমীকরণটা যেন কি আপনারা সবাই জানেন, এ সমান সমান এল প্লাস ও ই। এই যে সমীকরণটার মতো করে আমরা ছক করব। প্রথমত, হিসাব বিজ্ঞানের সকল ছক করতে গেলে একটা তারিখের ঘর থাকে। তারিখের ইংরেজি কি? ডেট। আমরা এখানে তারিখ লিখছি, আপনারা ইংরেজিতে লিখবেন ডেট। এই তারিখের জন্য একটা ঘর করবেন। তারপরে বাকি যত জায়গা আছে না, সেই জায়গাগুলোকে দুই ভাগে ভাগ করবেন, একটা সমান সমান দিয়ে দিবেন। এই সমান সমানের জন্য একটা ঘর করবেন। এই পাশে কিছু জায়গা, এই পাশে কিছু জায়গা। ঠান্ডা মাথায়, আপনার 10 মার্ক ম্যাটার করতেছে আজকের ক্লাসটার উপর। সুতরাং মনোযোগ দেন এবং গুরুত্ব দেন। প্রথমে কি? সমান সমান দিয়ে দুই ভাগ করে ফেলবেন। একটা অংশকে নাম দিবেন এই যে এ, মানে অ্যাসেট, যার বাংলা হচ্ছে সম্পদ। আরেকটা অংশকে নাম দিবেন এই যে এল প্লাস ও ই। এই যে পুরো এলাকাটা, এই পুরো এলাকাটা হচ্ছে সম্পদের জন্য। আবার এই যে পুরো এলাকাটা, এই পুরো এলাকাটা হচ্ছে দায় ও মালিকানা সত্ত্বের জন্য। একটু মজার ছলে আমি বলতে পারি, এটা হচ্ছে সম্পদের এলাকা। এখানে অনেক অনেক ঘর তৈরি হবে। এই ঘরগুলো হবে সম্পদের বাচ্চা কাচ্চা। সম্পদের যত বাচ্চা জন্ম নিবে সবার জন্য একটা একটা কি করবে? ঘর তৈরি করে দিবে। সে পুরো একটা এলাকা, একটা জমি ক্রয় করলো। সম্পদের বিশাল একটা জমি আছে, সম্পদের যত বাচ্চা হবে সবার জন্য একটা একটা বাড়ি তৈরি করে দিবে। আবার এই যে পুরো এলাকাটা, এই পুরো এলাকাটা হচ্ছে এল প্লাস ও ই, মানে লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, দায় প্লাস মালিকানা সত্ত্ব। পুরো জমিটা হচ্ছে ওদের জন্য। ওদের যত বাচ্চা কাচ্চা হবে সবার জন্য একটা একটা করে ঘর করে দিবে। তার মানে বোঝা গেল এইখানে অনেক অনেক নতুন নতুন ঘর হবে। এই ঘরগুলা নিয়ে আপনাদের অনেক কনফিউশন হয়। আপনাদেরকে আমি অনুরোধ করব, ধৈর্য ধরুন এবং ফোকাস, মনোযোগের সাথে ক্লাসটা দেখুন। এই যে প্রথমে যে কথাটা বললাম, এই যে ছকটা, প্রাথমিক এতটুকু তো আপনারা করতে পারবেন। একটা তারিখের ঘর, একটা সমান সমান, এক জায়গা হচ্ছে সম্পদের এলাকা, এক জায়গা হচ্ছে দায় প্লাস মালিকানা সত্ত্বের এলাকা। এইটুকু তো পারবেন, তাই না? প্রাথমিক অবস্থায় এতটুকু রাখেন। এখন যেমনটা আমি বলেছিলাম যে এই যে সম্পদের অনেক বাচ্চা কাচ্চা জন্ম নিবে, দায় প্লাস মালিকানা সত্ত্ব ওর অনেক বাচ্চা কাচ্চা জন্ম নিবে, সবার জন্য আলাদা আলাদা ঘর করতে হবে। এখন আপনারা যদি খেয়াল করে দেখেন, এই যে সম্পদ, ও একা মানুষ, ওর জন্য কত বড় জায়গা, এবং দায় প্লাস মালিকানা সত্ত্ব ওরা তো দুইজন, ওদের জন্য তো একটু ছোট জায়গা দিলাম। এটা একটা বৈষম্য মনে হইতে পারে আপনাদের কাছে। আসলে বৈষম্য না, সম্পদের বাচ্চা কাচ্চা বেশি, ওর জন্য বেশি বেশি বাড়ি তৈরি করতে হবে। এই জন্য সম্পদের এখানে আমরা বেশি জায়গা রাখবো। এবং এই যে দায় প্লাস মালিকানা সত্ত্ব ওর বাচ্চা কাচ্চা কম, ওইখানে 2টা বা 3টা ঘর হয় সাধারণত। এই জন্য 2টা বা 3টা ঘর পরিমাণ জায়গা রেখা বাকি যত জায়গা আছে আপনারা সম্পদে দিয়ে দিবেন। কারণ ওর বাচ্চা কাচ্চা বেশি, ওর ঘর করতে হইবে বেশি বেশি। প্রাথমিক এই কথাটা বুঝতে পারছেন তো? এখন এই যে সম্পদ, ওর তো অনেকগুলো ঘর হবে, তাই না? বাচ্চা কাচ্চা, তার মধ্যে একটা বাচ্চা অলওয়েজই হবে। সেই বাচ্চাটার নাম কি জানেন? নগদ। নগদের ইংরেজি হচ্ছে ক্যাশ। আপনারা আশা করি সবাই এই ইংরেজিগুলো জানেন। যদি ইংরেজিগুলো না জানেন, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর মোস্ট ইম্পর্ট্যান্ট যে ইংরেজি শব্দগুলো আপনাকে জানতে হবে, সেটার উপর একটা শীট আপনাদেরকে দিয়ে দিব। আপাতত ক্লাসটা করেন। এখন এই যে নগদ নামের যে ঘরটা, এই সম্পদ যে একটা এলাকা, এই সম্পদ এলাকায় একটা ঘর অলওয়েজ হবে।
সেটা হচ্ছে নগদ। আপনারা চোখ বন্ধ করে এই নগদ দামের ঘরটা করে ফেলবেন। এবং এই যে দায় প্লাস মালিকানা সত্ত্ব, ওদেরও একটা বাচ্চা অলওয়েজ হবে, এবং সেই বাচ্চাটা হচ্ছে এই যে মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্ব নামে একটা ঘর অলওয়েজ করে ফেলবেন। এই মালিকানা সত্ত্ব ঘর করার পরে বাকি জায়গাটুকু দিয়ে দিবেন লাইবিলিটিস ওর জন্য। এখানে ধরেন আরো একটা দুইটা ঘর হইতে পারে, কোনো সমস্যা নেই। প্রাথমিক এইটুকু আপনারা মাথায় রাখেন, বেশি পেরেশানি নেওয়া দরকার নাই, বেশি জটিলতা নেওয়া দরকার নাই। এই যে ঘরটা, একটা তারিখ, একটা সম্পদ, একটা দায় প্লাস মালিকানা সত্ত্ব, এটুকু তো করতে পারবেন। এরপরে ভেতরে কোন কোন ঘর হবে এইগুলোর জন্য দুই পাশে দুইটা ঘর। এই পাশে হবে নগদ নামে একটা ঘর, আর এই পাশে হবে মালিকানা সত্ত্ব নামে একটা ঘর। মালিকানা সত্ত্বকে আমরা ছোট করে বলতে পারি মূলধন, ক্যাপিটাল। এইভাবেও লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনারা ক্যাপিটাল লিখলেও হবে, মালিকানা সত্ত্ব লিখলেও হবে, যেটাই লিখেন হয়ে যাবে। এখন প্রাথমিকভাবে এই ছক নিয়ে আলোচনা করলাম। এখন একটা অঙ্ক প্র্যাকটিস করব, যেটা দিয়ে আপনাদেরকে বাস্তব আরো কিভাবে অঙ্কটা বুঝবেন তা নিয়ে আলোচনা করব। চলুন দেখা যাক। এখানে আমাদের একটা প্রশ্ন আছে। এই যে দেখেন, এখানে কিছু ট্রানজ্যাকশন মানে কিছু লেনদেন দেওয়া আছে, এবং এই লেনদেনগুলো থেকে আমাদেরকে বলবে শো দ্য ইফেক্ট, প্রভাব দেখাও, অফ ট্রানজ্যাকশন, লেনদেনের প্রভাব দেখাও, অন অ্যাকাউন্টিং ইকুয়েশন। এই যে প্রশ্নটা অলওয়েজ এখানে নিচে লিখে দিবে। আপনাদেরকে তখন এই যে এইরকম একটা ছক করতে হবে। কখন এরকম ছক করতে হবে? যখন বলবে শো দ্য ইফেক্ট অফ ট্রানজ্যাকশন, প্রভাব দেখাও। কার প্রভাব দেখাও? লেনদেনের প্রভাব দেখাও। অন অ্যাকাউন্টিং ইকুয়েশন, হিসাব সমীকরণের ওপর লেনদেনের প্রভাব দেখাও। এরকম প্রশ্ন যখন বলবে তখন আমাদেরকে এরকম একটা ছক করতে হবে। এখন এই ছকটা দেখলে অনেকের অনেক মনে ভয় তৈরি হয়, আয় হায় হায় রে, এত টাকা, এত ঘর, এগুলো কিভাবে করব? আমরা আমাদের যে একটু আগে আলোচনা করছি সিম্পল একটা ঘর, সেই ঘরটা কি বলেন তো? এই যে ডেট, তারিখের নামে একটা ঘর, তারপরে সম্পদ, ওর জন্য একটা বড় এলাকা আমরা রাখবো। এই যে তারপরে একটা কি আছে? সমান সমান। এরপরে আমাদের হিসাব সমীকরণটা কি? এ সমান সমান এল প্লাস ও ই। এই যে দেখেন, লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, ওর জন্য একটা এলাকা, সম্পদের একটা এলাকা, দায় প্লাস মালিকানা সত্ত্ব, ওর জন্য একটা এলাকা, দুইজনের দুইটা এলাকা। তারপরে প্রত্যেকের এলাকায় যার যার বাচ্চা হবে একটা একটা বাড়ি বানাই দিব। আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে এইখানে ক্যাশ নামে একটা ঘর আছে, এম আই মানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, তারপরে এ আর মানে অ্যাকাউন্টস রিসিভেবল, এপি মানে অ্যাকাউন্টস পেয়েবল, এনপি মানে নোটস পেয়েবল, ক্যাপিটাল মানে মূলধন। ওই যে একটু আগে বলছিলাম না যে আপনারা চাইলে ওনার্স ইকুইটি লিখতে পারেন অথবা ক্যাপিটাল মূলধন, যেটাই লিখতে পারেন। এখানে অলরেডি অনেকগুলো ঘর করা আছে, মানে বুঝতে পারতাছি যে অ্যাসেটের অনেকগুলো বাচ্চা কাচ্চা হবে, এবং লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি ওর অনেকগুলো বাচ্চা কাচ্চা হবে। এখন আপনি কিভাবে বুঝবেন যে এখানে মোট কয়টা বাচ্চা হবে, এখানে মোট কয়টা বাচ্চা হবে? আপনি তো প্রাথমিক অবস্থায় বুঝবেন না। এই জন্য প্রাথমিক অবস্থায় এই কোনো ঘর আপনাকে করতে হবে না। আপনারা একটু ইমাজিন করেন, এই পুরোটা হচ্ছে সাদা, শুধু অ্যাসেটের একটা এলাকা এবং এল প্লাস ও ওর একটা এলাকা, অন্য কোনো ঘর কোথাও কিছু নাই, সবকিছু ব্ল্যাক। প্রাথমিকভাবে এটুকু আপনি ইমাজিন করেন, ঠিক আছে? এখন আপনাদেরকে আমি ধাপে ধাপে কিভাবে এই ঘরগুলো আসবে, কিভাবে টাকাগুলো আসবে, কিভাবে এই অঙ্কটা আপনারা সলিউশন করবেন, আমি বিস্তারিত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। চলুন শুরু করা যাক। প্রথমত এই অধ্যায়টা করার জন্য আপনাকে জাবেদার উপর এক্সপার্ট হতে হবে। কেউ যদি জাবেদা ভালো না পারে সে এই অধ্যায়টা করতে পারবে না। এমনকি প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ে কেউ ফার্স্ট ক্লাস পাবে না, কেউ এ প্লাস পাবে না যদি সে জাবেদায় এক্সপার্ট না হয়। এটা যদি বিশ্বাস না করেন, এই যে এখন অঙ্কটা করতে যাব দেখবেন জাবেদা দরকার হবে। প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের প্রায় প্রত্যেকটা অধ্যায়ে আপনার জাবেদা দরকার হবে। সুতরাং আপনি যদি জাবেদা এক্সপার্ট না হন, কিং ক্লাসেসের স্পেশাল কিছু ক্লাস আছে, যেই ক্লাসগুলো করলে আপনারা জাবেদার এক্সপার্ট হয়ে যাবেন। তো এই ক্লাসটা বন্ধ কইরা আগে ওই জাবেদার ক্লাসগুলো দেখেন, তারপর আবার এখান থেকে শুরু করেন। ধরে নিলাম আপনি ক্লাসগুলো করছেন এবং আপনি জাবেদা এক্সপার্ট হয়ে গেছেন, এবং এখন আপনি এই ক্লাসটা করতেছেন। সুতরাং চলেন আপনাদের এখন শুরু করি। এখানে আছে 1 তারিখ একটা লেনদেন দেওয়া আছে। এই লেনদেনে কি বলছে জানেন?
দ্য ওনার মানে যে মালিকটা, সে সোল্ড হিজ পার্সোনাল ইনভেস্টমেন্ট, তার ব্যক্তিগত একটা বিনিয়োগ ছিল, সেটা সে বিক্রি করছে। বিক্রি করছে কত টাকায়? 1.5 লাখ টাকায়। আচ্ছা, মালিক তার পার্সোনাল লাইফে কিছু ছিল তার, সেইটা সে 1.5 লাখ টাকায় বিক্রি করছে। তা আমার কি? ওর জিনিসও বিক্রি করছে, আমার কি? আপনি তো ব্যবসার অ্যাকাউন্টেন্ট, তাই না? আপনি তো হিসাব নিকাশ করবেন। মালিক তার পার্সোনাল লাইফে কি করছে তাতে আপনার কি? আপনি এজ এ অ্যাকাউন্টেন্ট, আপনার কিচ্ছু আসে যায় না। মালিক কি বিক্রি করছে, কি কিনছে, কিচ্ছু আসে যায় না। কত টাকায় বিক্রি করছে, কিচ্ছু আসে যায় না। তবে এই 1.5 লক্ষ টাকা বিক্রি কইরা সে ক্যাপিটাল বাবদ 1 লক্ষ টাকা নিয়ে আসছে। মালিক তার ব্যক্তিগত কিছু একটা সম্পত্তি ছিল, সেটা 1.5 লাখ টাকায় বিক্রি করছে। বিক্রি কইরা 1 লক্ষ টাকা ব্যবসায় আনছে। এইটা কিন্তু একটা লেনদেন। সুতরাং এই লেনদেনটার প্রভাব আমাদেরকে দেখাতে হবে কিসের উপর? অন অ্যাকাউন্টিং ইকুয়েশন, হিসাব সমীকরণের উপর। 1.5 লাখ টাকা বিক্রি করছে, ডাজেন্ট ম্যাটার। 1 লাখ টাকা ব্যবসায় আসছে, এই 1 লাখ টাকা নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, ব্যবসায় যে 1 লাখ টাকা আসছে, এটা জাবেদা কি? আশা করি ওই যে জাবেদার ক্লাসগুলো দেখছেন এবং আপনারা এক্সপার্ট হয়ে গেছেন। এখন 1 লাখ টাকা যে ব্যবসায় আসলো, এটা জাবেদা কি? ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। এই সিম্পল জাবেদা সবাই পারেন আশা করি। না পারলে ওই যে জাবেদার ক্লাসগুলো দেখেন, ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। দেখেন জাবেদার মধ্যে কয়টা এন্ট্রি আসছে? 2টা, একটা ক্যাশ, একটা ক্যাপিটাল। এই যে দেখেন, যতটা এন্ট্রি আসবে আমাদেরকে এই ছকের মধ্যে ততটা ঘর করতে হবে। একটা এন্ট্রি কি আসছে? ক্যাশ। আরেকটা এন্ট্রি কি আসছে? ক্যাপিটাল। তো ক্যাশের জন্য একটা ঘর করব এবং ক্যাপিটালের জন্য আমরা একটা ঘর করব। এখানে আপনারা খেয়াল করে দেখেন, আমরা ক্যাশের জন্য একটা ঘর করছি এবং ক্যাপিটালের জন্য একটা ঘর করছি। আপনারা এখানে আরো কিছু ঘর দেখতে পাচ্ছেন, ধইরা নেন এগুলা নাই, এগুলা খালি। আপনারা এগুলোর দিকে তাকাইবেনই না। আপনারা প্রথম লেনদেনটা নিয়ে কাজ করতেছেন। প্রথম লেনদেনে যাবে দেখি ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। ক্যাশের জন্য একটা ঘর, ক্যাপিটালের জন্য একটা ঘর। ক্যাশ মানে নগদ কিছু টাকা, এটা একটা সম্পদ, তাই না? সম্পদের জন্য একটা ঘর করলাম। ক্যাপিটাল মানে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বের জন্য একটা ঘর করলাম। সিম্পল না? এখন এই যে ক্যাশ 1 লক্ষ টাকা, তাই না? আপনার ক্যাশ টাকা বাড়ছে, ব্যবসায় 1 লক্ষ টাকা আসছে না? এই জন্য আপনি দেখেন এই যে ক্যাশ, এখানে লিখলেন 1 লক্ষ টাকা প্লাস ফিগারে। যেহেতু আপনার টাকা আসছে, আপনি প্লাস ফিগারে লিখবেন। আর যদি ক্যাশ টাকা চলে যেত, আপনি মাইনাস ফিগারে লিখতেন। যেহেতু টাকা আসছে, আপনি প্লাস ফিগারে লিখলেন। এখন জাবেদাতে এন্ট্রি কয়টা? 2টা, ক্যাশ আর ক্যাপিটাল। ক্যাশের ঘরে তো কাজ করলাম, এবার ক্যাপিটাল। ক্যাপিটালও তো বাড়ছে, মালিক ব্যবসায় টাকা দিছে মানে ক্যাপিটাল বাড়ছে। যদি ক্যাপিটাল বাড়ে তাহলে ক্যাপিটালের ঘরে লিখবো। যেইটার কাজ তার তার ঘরে। প্রত্যেকের তো নিজের বাড়ি ঘর আছে, তুই তোর বাড়িতে গিয়ে কাজ কর। আমরা প্রত্যেককে তার বাড়িতে পাঠাই দিব। ক্যাপিটালের নিজের বাড়ি আছে, আমরা দেখেন এই যে ক্যাপিটাল, এখানে 1 লক্ষ টাকা লিখে দিলাম। বাস, আমাদের 1 তারিখে যে লেনদেন, এটার কাজ শেষ। এরপর আমরা যাব পরের লেনদেনটাতে। পরের লেনদেনটা হচ্ছে এই যে 3 তারিখে। 3 তারিখে কি করছে? পেইড। এই যে পেইড, এই শব্দটা দেখলেই বুঝবেন টাকা চলে গেছে। একদম সিম্পল কথা, পেইড শব্দটা মানে কি? টাকা চলে গেছে। আর আপনারা জানেন টাকা চলে গেলে ক্যাশ ক্রেডিট, অর্ধেক জাবেদা কিন্তু শেষ। জাবেদা মানে একটা ডেবিট, একটা ক্রেডিট। পেইড শব্দ মানে কি? ক্যাশ টাকা চলে গেছে। সুতরাং ক্যাশ ক্রেডিট। এখন দেখি তো টাকাটা কেন গেছে? হাউস রেন্ট। আমরা যে ব্যবসা করি, ওই ব্যবসার কি বাসা ভাড়া দিতে হয় না? আমরা 4,000 টাকা বাসা ভাড়া দিছি। তো এটা জাবেদা কি? রেন্ট এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। সিম্পল কথা, তাই না? রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট জাবেদা করছি না? এইবার জাবেদাতে এন্ট্রি কয়টা? 2টা, রেন্ট এক্সপেন্স আর ক্যাশ। ক্যাশের জন্য ঘর আছে, তাই না? সুতরাং নতুন করে তো ঘর করতে হবে না। এখন ক্যাশ টাকা কি আসছে না গেছে? টাকা চলে গেছে। আর আমরা জানি যদি টাকা চলে যায় তাহলে মাইনাস করে দিতে হয়। একটু আগে আমরা দেখছিলাম আমাদের কাছে 1 লাখ টাকা আছে, কিন্তু 3 তারিখে যে ঘটনাটা ঘটলো, আমার কাছে থেকে 4,000 টাকা চলে গেছে। এই জন্য আমরা 4,000 টাকা লিখছি কি? মাইনাস ফিগারে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এখন আমাদের জাবেদাতে এন্ট্রি ছিল কয়টা? 2টা, রেন্ট এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ক্যাশের তো কাজ করলাম, রেন্ট এক্সপেন্সের কাজ করা দরকার না? এখন এইখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের খেয়াল করে দেখবেন, এই যে অ্যাসেট, ওর জন্য একটা এলাকা আছে।
আবার দেখেন লাইবিলিটিস, ওনার্স ইকুইটি, ওদের জন্য এলাকা আছে। কিন্তু হিসাবের শ্রেণী তো 5টা, আপনারা জানেন তো হিসাবের শ্রেণী যে 5টা: খরচ, সম্পদ, আয়, দায়, মালিকানা সত্ত্ব। সম্পদের জন্য একটা এলাকা আছে, বিশাল এলাকা সম্পদের জন্য। দায়, মালিকানা সত্ত্ব, বিশাল এলাকা আছে ওদের জন্য। কিন্তু খরচ এবং আয়, ওদের তো কোনো এলাকা নাই। যেহেতু খরচ এবং আয় এই দুজনে কোনো এলাকা নাই, ওরা নিজেদের জন্য কোনো ঘরবাড়ি করবে না। খরচ আর আয় এই দুইজন গিয়া ভাড়া থাকবে মূলধনের বাসায়। যদি খরচ হয় তাহলে মূলধন থেকে মাইনাস হবে, আর যদি আয় হয় তাহলে মূলধনের সাথে যোগ হবে। এই যে রেন্ট এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স নামে কোনো ঘর করার দরকার নাই। রেন্ট এক্সপেন্স তো একটা এক্সপেন্স, একটা খরচ। খরচ হলে কি করতে হবে? মূলধন থেকে বাদ দিয়ে দিতে হবে। ওই রেন্ট এক্সপেন্স নামে আলাদা ঘর করার দরকার নাই। খরচ হলে মূলধন থেকে বাদ। এই যে দেখেন ক্যাপিটালের যে ঘরটা, এখান থেকে আমরা কি করে দিছি? বাদ দিয়ে দিছি। ভেরি সিম্পল। যদি নতুন কোনো সম্পদ তৈরি হইতো, আমরা সম্পদের নামে একটা ঘর করতাম। নতুন কোনো দায় তৈরি হইতো, আমরা একটা ঘর করতাম। কিন্তু খরচ তৈরি হইলে বা আয় তৈরি হইলে ওদের নাম আমরা ঘর করব না। খরচ হলে মূলধন থেকে মাইনাস এবং আয় হলে মূলধনের সাথে যোগ। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এরপরে আমরা পরের লেনদেনটা দেখি। আমাদের 4 তারিখে একটা ঘটনা ঘটছে, পারচেসড। আমরা কোনো কিছু ক্রয় করেছি। আপনারা জানেন পারচেস মানে কি? ক্রয়। আমরা কি ক্রয় করেছি? মার্চেন্ডাইজ। ওয়াও, মার্চেন্ডাইজ মানে কি? পণ্য। পণ্যের আরেকটা ইংরেজি আছে গুডস। গুডস, মার্চেন্ডাইজ একই কথা। আমরা পণ্য ক্রয় করেছি। কত টাকার পণ্য ক্রয় করেছি? 60,000 টাকার, তাও ক্যাশ, নগদ টাকা চলে গেছে। যেহেতু ক্রয় করছি, টাকা চলে গেছে। পণ্য ক্রয় করছি, এটা জাবেদা কি? জাবেদের ক্লাসগুলো কি দেখছেন? আশা করি দেখছেন এবং জাবেদা এক্সপার্ট আপনারা হয়ে গেছেন। এখন পণ্য ক্রয়ের জাবেদা কি বলেন তো? পারচেস ডেবিট আর ক্যাশ ক্রেডিট। তবে 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 ওয়েট, আমরা এখানে পারচেস লিখতে পারবো না, আমাদেরকে লিখতে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। কেন মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হবে জানেন? কারণ এই অঙ্কটা হচ্ছে পারপাচুয়াল সিস্টেমে। এখন পারপাচুয়াল সিস্টেম আবার কই থেকে আসলো? আপনারা অলরেডি হয়তো মার্চেন্ডাইজ ইনভেন্টরি একটা অধ্যায় আছে, সেটা করছেন, করেন নাই? তাহলে তো ভাই এই অধ্যায়ের অনেক কিছু আপনি বুঝবেন না। কারণ এই অধ্যায় বুঝতে হইলে আগে আপনাকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি অধ্যায়টা দেখতে হবে। প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ে অনেকেই এই মিস্টেকটা করে যে কোন অধ্যায়টা আগে করতে হবে। আপনারা যারা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং করবেন তারা আগে মার্চেন্ডাইজ ইনভেন্টরি অধ্যায়টা করবেন, কারণ ওই অধ্যায়ের কিছু টপিক এই অধ্যায়ে কাজে দেয়। সুতরাং আপনারা যদি মার্চেন্ডাইজ ইনভেন্টরি অধ্যায় না করেন এবং ডিরেক্টলি এই অধ্যায় করতে আসেন, তাহলে অনেক কিছু বুঝবেন না। যেমন এখন বুঝবেন না যে পারপাচুয়াল কি, পিরিয়ডিক কি। আমি ধরে নিলাম আপনারা ওই অধ্যায়টা করছেন। না করে থাকলে এই যে আমার কিছু ক্লাস আছে, সেই ক্লাসগুলো দেখেন। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি এবং প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর মূল বেসিক আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং মার্চেন্ডাইজ ইনভেন্টরি থেকে কিন্তু 10 মার্ক আসে পরীক্ষায়। সুতরাং আশা করি আপনারা মার্চেন্ডাইজ ইনভেন্টরি অধ্যায় দেখছেন। পিরিয়ডিক কি, পারপাচুয়াল কি আপনারা জানেন। এবং এই অঙ্কটা যে পারপাচুয়াল সিস্টেমে আছে, এটা আমরা কিভাবে বুঝবো? কারণ খেয়াল করে দেখবেন, এই যে সোল্ড, এই যে কত টাকা দামে বিক্রি করছে এবং এটা কস্ট প্রাইস দুইটাই দেওয়া আছে। যদি কস্ট প্রাইস এবং বিক্রয় মূল্য দুইটাই দেওয়া থাকে, তার মানে এটা কি? পারপাচুয়াল সিস্টেম। আসলে মনে হয় অনেকের কাছে ব্যাপারটা জটিল মনে হচ্ছে, কারণ আপনি তো ভাই ওই মার্চেন্ডাইজ ইনভেন্টরি অধ্যায়টা করেন নাই। আপনাকে যদি ক্লাস 6-এ না পড়াইয়া, 7-এ না পড়াইয়া, 8-এ না পড়াইয়া ডিরেক্টলি কলেজে তুলে দেয়, আপনি কি কিছু বুঝবেন? আগে তো 6, 7, 8, 9, 10 পড়তে হবে। সুতরাং এই যে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ে আগে যে অধ্যায়টা করতে হবে সেটা আগে করেন, তারপরে এই ক্লাসটা করেন। আশা করি আপনি মার্চেন্ডাইজ ইনভেন্টরি অধ্যায়টা দেখছেন। এখন এটা যেহেতু পারপাচুয়াল সিস্টেম, সুতরাং এই যে পারচেস মার্চেন্ডাইজ, এটা জাবেদা কি হবে? এটা জাবেদা হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর ক্যাশ ক্রেডিট। স্বাভাবিকভাবে পারচেস ডেবিট হয়, তাই না? কিন্তু পারপাচুয়াল সিস্টেমে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর ক্যাশ ক্রেডিট। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এখন জাবেদার মধ্যে এন্ট্রি কয়টা পেলাম? 2টা, মার্চেন্ডাইজ ইনভেন্টরি আর ক্যাশ। ক্যাশ তো ক্রেডিট, টাকা চলে গেছে, পণ্য কিনছেন। আচ্ছা, ক্যাশ টাকা চলে গেলে ক্যাশের জন্য কি আর ঘর করার দরকার আছে? নাকি ক্যাশের জন্য অলরেডি একটা ঘর এখানে আছে? যেহেতু ঘর এখানে আছে, সুতরাং আর ঘর করার দরকার নাই। ক্যাশ টাকা চলে গেছে, তাই না? আমরা কি করলাম দেখেন, এই যে 4 তারিখে আমরা যত টাকা ক্যাশ চলে গেছে
আমরা মাইনাস করে দিলাম। তার আগে কি আপনার মনে আছে ওই যে 1 তারিখে 1 লাখ টাকা আসছিল এবং 3 তারিখে 4,000 টাকা চলে গেছিল। তো এই 1 লাখ থেকে 4,000 চলে গেলে থাকে কত? 96,000। এই যোগ বিয়োগ করে কিন্তু দেখাতে হবে। আশা করি আপনারা যোগ বিয়োগটা দেখাইতে পারবেন। এখন এই যে দেখেন 4 তারিখে আমার 60,000 টাকার নগদ চলে গেছে। সুতরাং নগদ থেকে আমি কি করব? 60,000 টাকা মাইনাস করে দিব। মাইনাস করে কত হইল? 36,000 টাকা। আমাদের যোগ বিয়োগ নামাইতে হবে, তাই না? এই যে এই ঘরগুলো কিন্তু আসবে পরে, এখনো কিন্তু এই ঘরের আলোচনা আসে নাই। আমরা এই ঘরগুলো কিন্তু এখনো জন্মই নেই, এই বাচ্চাগুলো জন্মই নেই নাই। আপনাদের কি বলছিলাম? এইগুলো খালি, এমনটা আপনারা ধরে নেবেন। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এখন জাবেদের মধ্যে এন্ট্রি কয়টা ছিল? 2টা, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ক্যাশের তো কাজ করলাম, তাহলে আমাকে এখন কিসের কাজ করতে হবে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এই মার্চেন্ডাইজ ইনভেন্টরি মানে কিছু মজুদ পণ্য। আর মজুদ পণ্য মানে কি? এটা একটা সম্পদ। দেখছেন একটা সম্পদ জন্ম নিছে। সম্পদ জন্ম নিলে সম্পদের নামে কি করতে হয়? একটা ঘর করতে হয়। এই যে দেখেন আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে একটা ঘর করলাম। এই যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, শর্টকাট লিখছি MI, মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এখন দেখেন আমার কাছে কি 60,000 টাকার পণ্য আসছে না? মানে 60,000 টাকার সম্পদ তৈরি হয়েছে না? এই যে দেখেন আমি লিখলাম 60,000 টাকা। যেহেতু আমার কাছে 60,000 টাকার পণ্য আসছে, আমি লিখে রাখলাম 60,000 টাকার পণ্য। ভেরি সিম্পল। এইভাবে প্রত্যেকটা লেনদেনে জাবেদা করতে হবে এবং জাবেদায় যতটা এন্ট্রি ততটা ঘরে আমাকে কাজ করতে হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। চলেন এর পরের এন্ট্রিটা করি। আমাদের এখানে পরের এন্ট্রিটা হচ্ছে 8 তারিখে, এবং 8 তারিখে পারচেসড মার্চেন্ডাইজ। একটু আগে যেমন পণ্য ক্রয় করেছি, আবার আমরা পণ্য ক্রয় করেছি। তবে এবার আমরা পণ্য ক্রয় করেছি অন অ্যাকাউন্ট, মানে বাকিতে। বাকিতে পণ্য ক্রয়ের জাবেদা তো আপনারা পারেন, তাই না? মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আমরা পারচেস না লিখে কেন মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখলাম? কারণ এটা হচ্ছে পারপাচুয়াল সিস্টেম। আশা করি পারপাচুয়াল সিস্টেম এটা কেন হইলো তা একটু আগে ক্লিয়ার করছি। আপনারা কি মার্চেন্ডাইজ ইনভেন্টরি অধ্যায়টা দেখছেন? আশা করি দেখছেন। এখন এই যে জাবেদাটা করলাম মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, আমাদের কয়টা এন্ট্রি? 2টা। সুতরাং 2টা ঘরে আমাকে কাজ করতে হবে। প্রথম এন্ট্রিটা কি? মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এটা একটা সম্পদ, ওর নামে কিন্তু অলরেডি ঘর করা আছে। দেখেন আমরা কিন্তু 4 তারিখে 60,000 টাকার পণ্য ক্রয় করেছিলাম। তো আমি লিখে রাখছি আমার কাছে 60,000 টাকার পণ্য আছে। এখন নতুন করে আমরা 8 তারিখে আরও 1 লক্ষ টাকার পণ্য আনলাম। এই যে 60,000 টাকার সাথে আরও 1 লক্ষ টাকার পণ্য কি হয়ে গেল? যোগ হয়ে গেল। যেহেতু জাবেদের মধ্যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি আসছে, তো 1 লক্ষ টাকা আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ঘরে কি করে দিলাম? যোগ করে দিলাম। যেহেতু পণ্য আসছে, পণ্য বাড়ছে, তো মোট কত হইল? 1,60,000 টাকা। দেখেন এই ঘরে কিন্তু আমরা কোনো কাজ করি নাই, কারণ এই ঘর কিন্তু এখনো জন্মই নেয় নাই। আমাদের জন্ম নিছে ক্যাশ, ক্যাশের ঘরে আমরা কাজ করছি। আমাদের জন্ম নিছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ঘরে কাজ করছি। ভেরি সিম্পল। এখন জাবেদের মধ্যে এন্ট্রি কয়টা ছিল? 2টা, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল মানে কি? পাওনাদার। পাওনাদার মানে কি? একজন আমার কাছে টাকা পায়, তাকে ইন ফিউচার পরিশোধ করতে হবে, আগামীতে পরিশোধ করতে হবে, এমন সব কিছুকে দায় বলে। একটা দায়, একটা লাইবিলিটিস জন্ম নিছে। লাইবিলিটিস, ওর তো এলাকা আছে, ওর এলাকায় নতুন একটা বাচ্চা জন্ম নিছে। সেই বাচ্চাটার নাম কি? অ্যাকাউন্টস পেয়েবল, মানে পাওনাদার। এই যে দেখেন অ্যাকাউন্টস পেয়েবলের নামে এখন আমরা ঘর করব। এতক্ষণ কিন্তু দেখেন আমরা অ্যাকাউন্টস পেয়েবলের নামে কোনো ঘর করি নাই, কোনো কাজও আমরা করি নাই। যখন যেই এন্ট্রি আসবে জাবেদাতে তখন ওই ঘর আমরা করব। বলছিলাম না এগুলো খালি ফাঁকা, ধরে নেবেন। এই যে দেখেন আমরা কোনো কাজ কিন্তু করি নাই। এখন হ্যাঁ, পুরো অঙ্কটা করে রাখছি এখানে, এই কারণে আমরা এই ঘর করছি, এই ঘর করছি। কিন্তু আপনারা তো পরীক্ষা হলে পুরো অঙ্ক একবারে করবেন না, ধাপে ধাপে করবেন। জাবেদাতে যখন যে এন্ট্রি আসবে তখন সেই ঘর করবেন। এখন অ্যাকাউন্টস পেয়েবল মানে পাওনাদার, 1 লাখ টাকা কেউ আপনার কাছে পায়, আপনি কি লিখে রাখবেন না? এই যে ভাই 1 লাখ টাকা কয় তারিখে ভাই? এই যে 8 তারিখে। 8 তারিখের আগে কিন্তু কোথাও আমরা অ্যাকাউন্টস পেয়েবল তৈরি করি নাই, কারণ আগে কোনো জাবেদাতে অ্যাকাউন্টস পেয়েবল আসে নাই। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। জাবেদাতে এন্ট্রি কয়টা ছিল? 2টা। মার্চেন্ডাইজ ইনভেন্টরি কাজ করছি, অ্যাকাউন্টস পেয়েবল কাজ করছি। দেখেন এই 2টা ঘর বাদে আমরা কিন্তু ক্যাপিটালের ঘরে কাজ করি নাই। আমরা কিন্তু ক্যাশের ঘরে এই 8 তারিখে কোনো কাজ করি নাই। যেই তারিখের লেনদেন ওই তারিখে যেই যেই এন্ট্রি তৈরি হয়েছে ওই ওই ঘরে আমরা কাজ করব। আশা করি আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার। এখন আজকে আমরা আলোচনাটা এখানেই রাখবো।
এই অঙ্কটা পুরোটা আজকে আলোচনা করব না। আপনাদেরকে এই যে এই ক্যাটাগরির অঙ্কের উপর বিশেষ কিছু ক্লাস আমি দিব। আপনারা কিং ক্লাসেসের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, আপনাদেরকে বিশেষ ক্লাস এই অধ্যায়ের ওপর, এই অঙ্কের ওপর আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আজকে আর বিস্তারিত আলোচনায় গেলাম না, প্রাথমিক একটা বেসিক আইডিয়া আপনাদেরকে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ঘর করতে হবে, কিভাবে লেনদেনগুলোর কাজ করতে হবে, কিভাবে একটা একটা নতুন বাচ্চা তৈরি হবে, একটা একটা ঘর করতে হবে। এবং বিস্তারিত আলোচনার জন্য কিং ক্লাসেসের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, বিশেষ ক্লাস আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। আগামীতে আরও আলোচনা হবে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।